রাষ্ট্রের সংজ্ঞায় রাষ্ট্রবিজ্ঞান সেটাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। এই চারটি উপাদানের বাইরেও রাষ্ট্রবিজ্ঞানের মতে এই চারটি উপাদান রাষ্ট্র গঠনের, আমি আবার উল্লেখ করছি, ভূমি, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। এই চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত হবে। তাহলে রাষ্ট্রের সংজ্ঞাটা আমরা কি বলেছি? রাষ্ট্র একটি ভৌগোলিক সীমারেখা ও তৎসংলগ্ন অঞ্চল সমূহে বসবাসকারী জনগোষ্ঠীকে কেন্দ্র করে একটি শাসন ব্যবস্থামূলক রাজনৈতিক প্রতিষ্ঠান, সেটি হচ্ছে রাষ্ট্র। এর বাইরেও আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়, যেটা রাষ্ট্রবিজ্ঞানের কোথাও কোথাও উল্লেখ করা থাকতে পারে কিন্তু এত স্পষ্ট করে রাষ্ট্রবিজ্ঞান কোথাও আলাপ করেনি, সেটা হচ্ছে একটা রাষ্ট্রকে, আধুনিক বিশ্বে একটা রাষ্ট্র সৃষ্টি হতে গেলে, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা পেতে গেলে অন্য কয়েকটি স্বীকৃত রাষ্ট্র বলতে কি, অর্থাৎ তারা স্বীকৃত হয়েছে এবং তাদেরকে কেউ স্বীকৃতি দিয়ে রাষ্ট্র হিসাবে তারা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই রকম কয়েকটি রাষ্ট্রের স্বীকৃতি লাগবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়। যদিও এই ব্যাপারটি রাষ্ট্রবিজ্ঞানে অত বিশদভাবে আলোচনা করেনি। যাই হোক, এভাবে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, একটা রাষ্ট্রের সংজ্ঞা আমরা পেলাম এবং রাষ্ট্র গঠনের যে চারটি উপাদান তাও পেলাম। কিন্তু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান রয়েছে, যেটা এই আলোচনায় আমি উপস্থিত করতে চাই। সংবিধান একটি রাষ্ট্র গঠনের বা সংবিধানকে আমরা যেভাবেই ব্যাখ্যা করে থাকি, রিসেন্টলি বাংলাদেশের সংবিধানকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকে, কিন্তু সংবিধানের ব্যাকরণগত দিক থেকে সংবিধান শব্দটিকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করে থাকি, সংশ্লিষ্ট যে বিধান তা হচ্ছে সংবিধান। আবার সংবিধানের সমার্থক শব্দ গঠনতন্ত্র বলা যেতে পারে। দেখি আমরা রাষ্ট্রবিজ্ঞান কি বলে। রাষ্ট্রবিজ্ঞানের মতে সংবিধান হচ্ছে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের গঠন কাঠামো। বিষয়টা অত্যন্ত পরিষ্কার, একটা রাষ্ট্রের প্রতিচ্ছবি, সেটা হচ্ছে সংবিধান। তবে এই সংবিধানের গঠন শৈলী যে ব্যাপারটা, সেটা রাষ্ট্রভেদে, অঞ্চলভেদে, স্থানভেদে, বিভিন্ন জাতি গোষ্ঠীভেদে, বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের জাতি, গোত্র, বর্ণ নির্বিশেষে বা বিভিন্ন স্থানে এই সংবিধানের ধরনটা ভিন্নতর হয়ে থাকে। তো সেই নিরিখে বাংলাদেশের একটি সংবিধান রয়েছে। বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমরা খুব কমই জানি। সম্প্রতি দুঃখজনকভাবে বাংলাদেশের সংবিধান নিয়ে নানান রকমের কথা হচ্ছে, বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে। এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। বাংলাদেশের সংবিধান এত বেশি পর্যালোচনা করে, এত বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করে, এত বেশি গবেষণা করে এই সংবিধানটি রচিত হয়েছে, আমি যতদূর জেনেছি বিশ্বের অন্য কোনো সংবিধান এত বিস্তারিত, এত পুঙ্খানুপুঙ্খ, এত নির্ভুল আকারে হয়নি। বাংলাদেশের এই সংবিধানটি 1972 সনের জাতীয় পরিষদে প্রণীত হয়েছিল বা অনুমোদিত হয়েছিল। 1970-এর নির্বাচনের ভিত্তিতে যে জাতীয় পরিষদ গঠন হয়েছিল, সে জাতীয় পরিষদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম তিনি সংবিধানে স্বাক্ষর করেন। এই সংবিধান এদেশের, আপনি এই সংবিধান খুলে দেখেন, আপনি এই সংবিধানটা একটু পাঠ করে দেখেন, এখানে আপনি মাটির গন্ধ পাবেন, এদেশের আপামর জনতার হৃদয়ের স্পন্দন পাবেন, আপনি এখানে ধানের গন্ধ পাবেন, আপনি এখানে পাটের গন্ধ পাবেন, আপনি এখানে শাপলা ফুলের ঘ্রাণ পাবেন, আপনি এখানে কোকিলের কহুতান পাবেন, আপনি এখানে ঢাকা শহরে
রিক্সার টুংটাং শব্দ পাবেন এই সংবিধানে। এই সংবিধানে পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমার কথাগুলি আবেগতাড়িত মনে হতে পারে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংবিধানের যে স্বল্প পরিসরে আমি যে ব্যাখ্যাটি বা যে তত্ত্বটি উপস্থাপন করেছিলাম রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে, স্থান, কাল, জাতি, শ্রেণী, গোত্র, বর্ণ বেঁধে সংবিধানের ধরনও ভিন্ন ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের যে সংবিধানটি প্রণীত হয়েছে বা রচিত হয়েছে, এই সংবিধানটি বাংলাদেশের তৎকালীন 7.5 কোটি মানুষের যে 72-এর যে সংবিধানের কথা যদি আমরা ফিরে যাই, যদি আমরা সেদিকে একটু ফিরে তাকাই, তৎকালীন 7.5 কোটি মানুষের যে মুক্তিযুদ্ধের যে চেতনা প্রতিবিম্ব, সেটাই সংবিধানে রয়েছে। এই সংবিধানে দুঃখিনী মায়ের কান্না, চোখের জল মিশে আছে। এই সংবিধানে 30 লাখ শহীদের রক্ত মিশে আছে। এই সংবিধানে মুক্তি সেনার চোখের ঝিলিক লেগে আছে। এই সংবিধানে লাল সবুজ পতাকার পথ শব্দ মিশে আছে। এই সংবিধান এত সস্তা সংবিধান নয়। বিশ্বের অন্য কোনো সংবিধান এত পুঙ্খানুপুঙ্খরূপে, এত বিশ্লেষণ করে বিশ্বের অন্য কোনো সংবিধান রচিত হয়নি। আমাদের সংবিধানে একশো 53টি অনুচ্ছেদ রয়েছে, 7টি তফসিল, এবং আমাদের সংবিধানটি লিখিত দালিলিক একটি সংবিধান। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞান সংবিধানের যে ব্যাখ্যা দিয়ে থাকে, সেখানে সংবিধান 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে লিখিত সংবিধান, অর্থাৎ কোর্টেড লিখিত সংবিধান, কোর্টেড। অলিখিত সংবিধান, আনকোর্টেড। আমরা যদি ব্রিটেনের সংবিধানের কথা বলি, সেটা আনকোর্টেড, সেটা লিখিত নয়। সেটা যখন তখন যে কোনো সময়ের পরিপ্রেক্ষিতে সেটা পরিবর্তন করা যেতে পারে। কিন্তু বাংলাদেশের সংবিধান লিখিত দালিলিক একটি সংবিধান। এই সংবিধান প্রণয়ন করা, সংস্কার করা বা আংশিক পরিমার্জন করা, পরিবর্ধন করা বা কোনো কিছু বাদ দেওয়া, যোগ করা এত সস্তা ব্যাপার নয়। বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান, অত্যন্ত সুস্পষ্ট পরিষ্কার একটা সংবিধান। এখানে হাত দিতে গেলে জাতীয় সংসদ নামক যে জায়গাটি রয়েছে আইন প্রণয়নের জন্য, সেখানে আইন প্রণেতারা, অর্থাৎ বাংলাদেশের 300টি সংসদীয় আসনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে, সংবিধানের ভাষায় যাদেরকে আইন প্রণেতা বলা হয়, তাদের মতামতের ভিত্তিতে এবং মেজরিটি পার্সেন্ট, আমি যতটুকু জানি 2/3 মতামতের ভিত্তিতে সংবিধানের কোথাও কোনো জায়গায় পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করা যেতে পারে। কিন্তু কেউ চাইলে জোরপূর্বক কাউকে হটিয়ে সংবিধানে ঘষা মাজা করা সম্ভব না। সেটা হয়তো সাময়িক সম্ভব হবে, কিন্তু একটা সময় সেটা সম্ভব হবে না। যাই হোক, আমরা সংবিধানের বিষয়টি আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা সরকার বা গভর্নমেন্ট নিয়ে একটু কথা বলতে পারি, তাও রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। সরকার হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য সর্বোচ্চ ক্ষমতাশালী কর্তৃপক্ষ বা সংগঠন। বিষয়টা খুবই পরিষ্কার। রাষ্ট্র গঠনের উপাদানগুলোর মধ্যে প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে ওখানে একটা সরকার চাচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের ধারণা মোতাবেক, রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব মতে,
সরকার গঠনের জন্য রাষ্ট্র গঠনের জন্য একটা সরকার থাকবে। সে সরকার কারা? যে রাষ্ট্রটি গঠিত হবে ওই রাষ্ট্রের কর্তৃপক্ষ, ওই রাষ্ট্রের প্রশাসন। এখন সে সরকার ব্যবস্থার কতগুলা ব্যাখ্যা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান দিয়েছে। কি কি ধরনের সরকার হয়ে থাকে বা হয়ে থাকতে পারে? রাজতন্ত্র, একনায়কতন্ত্র, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র। এখন রাজতন্ত্রের কথাটাই আমরা বলি। রাজতন্ত্রের কথা যদি আমরা বলি, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ব্যতীত আমার জানা মতে, যেমন মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, এই বিভিন্ন রাষ্ট্রে এখনো রাজতন্ত্র বিদ্যমান রয়েছে। এছাড়া বিশ্বের অন্য কোথাও রাজতন্ত্র আছে বলে আমার জানা নেই। তবে একনায়কতন্ত্র কোনো বর্তমান বিশ্বে একনায়কতন্ত্র রয়েছে এ ধরনের কোনো ইতিহাস বা ঘটনা আমার জানা নেই, আমি জানি না বিষয়টা। কিন্তু গণতন্ত্র এবং প্রজাতন্ত্র মানে সরকারের যে ধরনগুলি, আমি আগেই বলেছি, আমরা যেটা আলোচনা করছি এই পর্যায়ে, সরকারের যে ধরনগুলি, যেভাবে সরকারগুলো হয়ে থাকি, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র, রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব মোতাবেক। গণতান্ত্রিক রাষ্ট্র থাকতে পারে, সেটা আলাদা ডেমোক্রেটিক কান্ট্রি। প্রজাতান্ত্রিক রাষ্ট্র থাকতে পারে, সেটা আলাদা প্রজাতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু আমাদেরকে এখানে একটা বিষয় জানা দরকার, আমাদের দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ? আমরা কি কখনো ভেবে দেখেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ? এই গণপ্রজাতন্ত্রী মাঝখানে কিন্তু বিস্তর পারাক রয়েছে, যেটা আসলে আমরা কখনো ভেবে দেখিনি। একদিকে হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেট, অপরদিকে প্রজাতন্ত্র। মাঝখানে ডেফিনেশনটা অনেক বড়, ডিস্টেন্সটা অনেক বড়। সেটা কেমন? গণতন্ত্র হচ্ছে একটা উদার শাসন ব্যবস্থা, যেখানে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী, রাষ্ট্রের মালিক, সব কিছুর মালিক জনগণ, এবং সেখানে গোপন বলে কোনো কিছু থাকবে না। রাষ্ট্র কোনো কিছু গোপন রাখতে পারবে না। রাষ্ট্র তার জনগণের কাছে একেবারে পেন কলম থেকে শুরু করে একেবারে দলিল পর্যন্ত A to Z সব কিছু পরিষ্কার করে ব্যাখ্যা দিতে হবে। কিন্তু প্রজাতন্ত্রের ব্যাপারটা একটু ভিন্ন। রিপাবলিক, প্রজাতন্ত্রের ব্যাপারটা একটু ভিন্ন। প্রজাতন্ত্র হচ্ছে রক্ষণশীল একটা ব্যাপার। অর্থাৎ প্রজাতন্ত্রে রাষ্ট্র, জনগণ চাইলে রাষ্ট্রের আদ্যপ্রান্ত, রাষ্ট্রের আয় ব্যয়, সকল হিসেব নিকেশ, সকল তথ্যাদি প্রজাতন্ত্ররা চাইলে সেটা প্রজারা পাবে না, সেই সুযোগ নেই প্রজাতন্ত্রে। সেটা অত্যন্ত রক্ষণশীল। এক্ষেত্রে আমি আপনাকে এক্সাম্পল করতে পারি। আমরা যদি রিপাবলিক অফ চায়নাকে দেখি, নামটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ চায়না প্রজাতন্ত্র, ওদের রাষ্ট্রের নাম হচ্ছে চায়না প্রজাতন্ত্র। চেক প্রজাতন্ত্র, চেকোস্লোভিয়া যে একটা রাষ্ট্র রয়েছে, চেক প্রজাতন্ত্র। ওই সব দেশগুলিতে সরাসরি জনগণের ভোটে কিন্তু সরকার প্রধান বা সরকার নির্বাচিত হন না। সে জায়গাগুলিতে প্রত্যক্ষ ভোটে, অর্থাৎ জনগণ এক ধরনের প্রতিনিধি নির্বাচন করে দেয়, ওরা ওই প্রতিনিধিরা আবার ভোট দিয়ে সে দেশের প্রধানকে নির্বাচন করে বা সরকার প্রধানকে নির্বাচন করে সরকার গঠন করে পরোক্ষ ভোটের মাধ্যমে। কিন্তু সেখানে সব কিছু রাষ্ট্রের কোনো বিষয়ে জনগণের কাছে জবাবদিহিতা করা হয় না, তেমন সুযোগ থাকে না। অনুরূপভাবে আমরা যদি ব্রিটেনের সরকার ব্যবস্থার দিকে তাকাই, সেখানে কিন্তু মোনারেজ বা রাজতন্ত্র এখনও চালু আছে, পাশাপাশি গণতন্ত্র চালু আছে, কিন্তু সেখানে প্রজাতন্ত্র নেই। এটা একটু ভাববার বিষয়। যাই হোক, আমরা যদি ভারতের দিকে তাকাই, সেখানে গণপ্রজাতন্ত্রী ভারত। আমরা যদি বাংলাদেশের কথা বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন এখানে বিষয়টা কি? যেখানে গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি। গণতন্ত্র উদার, প্রজাতন্ত্র রক্ষণশীল। গণতন্ত্র উন্মুক্ত,
প্রজাতন্ত্র সংরক্ষিত। অর্থাৎ আপনি কোথাও প্রবেশ সব জায়গায় আপনি প্রবেশ করতে পারবেন না, সব জায়গায় সবার প্রবেশাধিকার নেই। সেটা হচ্ছে প্রজাতন্ত্র। গণতন্ত্র হচ্ছে এই ভূখণ্ড আমার, এখানে আমি যে কোনো যখন যেখানে ইচ্ছে আমি যেতে পারবো, আমি যখন যা ইচ্ছে হিসাব চাইতে পারবো, ডিস্টেন্সটা এতদূর। কিন্তু বাংলাদেশের সংবিধানে যে সরকার ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে, সংসদীয় গণতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী সরকার, অর্থাৎ এখানে কিছুটা গণতন্ত্র আছে, কিছুটা প্রজাতন্ত্র আছে। আপনি চাইলে বাংলাদেশ সেনাবাহিনীর গোপন তথ্য আপনি জানতে পারবেন না, আপনাকে দেবে না। আপনি চাইলে পদ্মা সেতুতে কত টাকা ব্যয় হয়েছে আপনি সেটা জানতে পারেন। আপনি চাইলে বাংলাদেশে আদৌ পারমাণবিক গবেষণা চলছে কি না আপনাকে সেটা বলা হবে না। বাংলাদেশের মহাকাশ গবেষণা কত দূরে গিয়েছে আপনি চাইলে সেটা আপনাকে বলা হবে না। অ্যাজ লাইক ভারত, অ্যাজ লাইক আমেরিকা, এবং এইভাবে যতগুলো গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র আছে, দ্য ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান কান্ট্রি যতগুলি আছে, সবগুলোতেই কিছুটা গণতন্ত্র, কিছুটা প্রজাতন্ত্র, মধ্যবর্তী স্থানে অবস্থান করে। এ হচ্ছে সরকারের রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বমতে সরকারের ব্যাখ্যা। রাষ্ট্রবিজ্ঞানের এই তত্ত্বের বাইরে বাংলাদেশের সংবিধানে আর কোনো ধরনের কোনো সরকারের উল্লেখ নেই। তবে বাংলাদেশ একসময় বিশ্বের ইতিহাসে একটা নতুন সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল 90 দিন মেয়াদি, সেটা আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার। আবার বহু আগেই সেটা সংবিধান থেকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলোপ করা হয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।